আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি হোস্টিং থেকে ম্যানুয়ালি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নিয়ে সেটা অন্য একটা হোস্টিং এ রিস্টোর করতে হয়, অথবা আমরা বলতে পারি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ম্যানুয়ালি মাইগ্রেট করতে হয়। একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেট করার জন্য আমাদের ওয়েবসাইটের ফাইলের এবং ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে এবং যে হোস্টিং এ আমরা রিস্টোর করতে চাচ্ছি সেখানে এই দুইটা রিস্টোর করে দিতে হবে। চলুন শুরু করা যাক। এখানে হোস্ট ইয়ারে আমার একটা হোস্টিং প্যাকেজ আছে exonhost.xyz এই ডোমেইন দিয়ে। এই ডোমেইনটা এখন হোস্ট ইয়ারের ওয়েবুজো প্যানেলে হোস্ট করা আছে। আমি এটা মাইগ্রেট করে এক্সন হোস্টের সি প্যানেলে এখানে রিস্টোর করতে চাচ্ছি। ওয়েবসাইট যদি ভিজিট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটটা এরকম অবস্থায় আছে। তো আমি এই সবগুলো ডাটা মাইগ্রেট করে এক্সন হোস্টে নিয়ে যাব। এর জন্য আমাদের হোস্ট ইয়ার থেকে ওয়েবুজো কন্ট্রোল প্যানেলে লগ ইন করে নিতে হবে। আমি এখান থেকে ওয়েবুজোতে লগ ইন করে নিচ্ছি। ওয়েবসাইট যে কন্ট্রোল প্যানেলেই হোস্ট করা থাক না কেন, সেটা মাইগ্রেট করার জন্য আপনাকে প্রথমে ফাইলের ব্যাকআপটা নিতে হবে। আর ফাইলের ব্যাকআপ নেওয়ার জন্য আপনাকে সেই কন্ট্রোল প্যানেলে ফাইল ম্যানেজারে যেতে হবে। যেমন সি প্যানেলে এখানে ফাইল ম্যানেজার অপশন আছে, সেম ভাবে যে কোনো কন্ট্রোল প্যানেলে ফাইল ম্যানেজার অপশন থাকবে। ওয়েবুজোতে ফাইল ম্যানেজার অপশন এখানে আছে। আমি এখান থেকে ফাইল ম্যানেজারে যাচ্ছি। এখানে exonhost.xyz এটা হচ্ছে আমার প্রাইমারি ডোমেইন। তো প্রাইমারি ডোমেইনের রুট ডিরেক্টরি সবসময় পাবলিক এইচটিএমএল হয়, তো আমাকে পাবলিক এইচটিএমএল এ যেতে হবে। এখান থেকে আমার ফাইলের ব্যাকআপগুলো নিতে হবে। আর আপনার যদি অ্যাডন ডোমেইন হয়ে থাকে তাহলে অ্যাডন ডোমেইনের নামে আলাদা একটা ডিরেক্টরি পাবেন, সেটা পাবলিক এইচটিএমএল এর মধ্যেও থাকতে পারে অথবা এখানে বাইরেও থাকতে পারে। এই ডোমেইনের নেমে যে ডিরেক্টরিটা থাকবে সেখান থেকে আপনাকে ফাইলের ব্যাকআপটা জেনারেট করে নিতে হবে। ফাইলের ব্যাকআপ নেওয়ার জন্য এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করে নিতে হবে। আমি এখান থেকে সিলেক্ট অল করে নিচ্ছি। এখান থেকে এখন মাউসের রাইট ক্লিক করে ক্রিয়েট আর্কাইভ এখানে ক্লিক করে এখান থেকে জিপ আর্কাইভ করে নিব। এখানে আমাকে জিপ আর্কাইভের একটা নাম দিতে বলতেছে। আমি এখান থেকে ব্যাকআপ ডট জিপ দিয়ে দিলাম। দিয়ে ইন্টার প্রেস করার পরে এখানে ব্যাকআপ জেনারেট হওয়া শুরু হয়েছে। এটা কিছুক্ষণের মধ্যে ব্যাকআপ জেনারেট হয়ে যাবে। যেহেতু আমার ওয়েবসাইটের সাইজটা অনেক ছোট, তাই অলরেডি ব্যাকআপ জেনারেট হয়ে গেছে। আপনার ওয়েবসাইটের সাইজের উপর ডিপেন্ড করে ফাইল ব্যাকআপ জেনারেট হতে বেশি সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। আমার ফাইলের ব্যাকআপ জেনারেট করা হয়ে গেছে। এটা এখন রাইট ক্লিক করে আমি ডাউনলোড করে নিব। এটা ডাউনলোড হচ্ছে এখানে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো ডাটাবেজের ব্যাকআপ নিতে হবে। এই ওয়েবসাইটের ডাটাবেজ নেমটা খুঁজে পাওয়ার জন্য wp-config.php ফাইলটা ওপেন করতে হবে। এটা আমি রাইট ক্লিক করে ওপেন করে নিচ্ছি। সরি, ওপেন করলে ডাউনলোড হয়ে যাচ্ছে। আমি এখান থেকে প্রিভিউ করে নিচ্ছি। প্রিভিউ করে এটা ফুল করে নিচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ডাটাবেজের নেমটা হচ্ছে exonhost_wp610। এটা হচ্ছে ডাটাবেজ নেম। এটা আমি কপি করে নিচ্ছি। নিয়ে এখন কন্ট্রোল প্যানেল থেকে আমাকে পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। তো আমি এখান থেকে পিএইচপি লিখে সার্চ করলে এই যে পিএইচপি মাই অ্যাডমিনটা পেয়ে গেছি। পিএইচপি মাই অ্যাডমিনে যাব। পিএইচপি মাই অ্যাডমিনে আসলে এখানে আমার যতগুলো ডাটাবেজ আছে সবগুলো লিস্ট দেখতে পারবো। এখানে দুইটা ডাটাবেজ দেখাচ্ছে। কন্ট্রোল এফ দিয়ে সার্চ করলে এই যে ডাটাবেজ নেমটা দেখাচ্ছে, আমাকে এখানে ক্লিক করতে হবে। ডাটাবেজটা ওপেন করার পর এখান থেকে এক্সপোর্টে যেতে হবে। এক্সপোর্ট থেকে এখানে ডিফল্ট ভাবে এসকিউএল সিলেক্ট করা থাকবে, আমাদের এসকিউএল রাখতে হবে। এখান থেকে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করতে হবে। তো আমার ডাটাবেজ ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হচ্ছে। এক্ষেত্রে আপনার ডাটাবেজ সাইজের উপর ডিপেন্ড করে ডাটাবেজ ডাউনলোড কমপ্লিট হতে কিছুটা সময় লাগতে পারে। আপনার ডাটাবেজ যত বড় হবে ডাউনলোড হতে তত বেশি সময় লাগতে পারে। এছাড়া আপনার সার্ভার লোকেশনের উপরও ডিপেন্ড করবে। যদি ইউএসএ লোকেশন বা বাংলাদেশের বাহিরের অন্য কোনো লোকেশন থেকে ডাউনলোড করেন সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। আর বাংলাদেশের কাছাকাছি লোকেশন বা বাংলাদেশ লোকেশন থেকে ডাউনলোড করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, আমার ফাইলের ব্যাকআপ এবং ডাটাবেস ব্যাকআপ দুইটাই আমার ডাউনলোড করা হয়ে গেছে। এখন আমাকে এটা রিস্টোর করতে হবে। এখানে বলে রাখি, আমি যে ফাইলের ব্যাকআপ এবং ডাটাবেস ব্যাকআপটা নিয়েছি এইটাই হলো মূলত আমার ওয়েবসাইটের ব্যাকআপ। আমি যদি এই ব্যাকআপটা আমার লোকাল পিসিতে এভাবেই রেখে দেই এবং 1 বছর পরেও এটা আমি রিস্টোর করতে চাই, তাহলে 1 বছর পরে আমি ডোমেইনটা আবার নতুন হোস্টিং এ অ্যাড করে সেখানে এই ফাইলগুলো রিস্টোর করলেই আবার ওয়েবসাইট লাইভ হয়ে যাবে। এইটাই মূলত ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার প্রসেস। আপনি ফাইলের ব্যাকআপটা এভাবে ফাইল ম্যানেজার থেকে নিয়ে নেবেন, জিপ আর্কাইভ করে, এবং ডাটাবেস ব্যাকআপটা পিএইচপি অ্যাডমিন থেকে এক্সপোর্ট করে নেবেন। এই ডাটাবেস এবং ফাইল ব্যাকআপটা থাকলে আপনি যে কোনো সময় আবার রিস্টোর করে নিতে পারবেন। তো এখন আমি এটা এক্সন হোস্টে আমার যে সি প্যানেলটা আছে এখান থেকে রিস্টোর করে নিব। এর জন্য এখানে এক্সন হোস্টে মাই সার্ভিসেস থেকে আমার এই হোস্টিং সার্ভিসগুলো দেখাচ্ছে। এখান থেকে লগ ইন টু সি প্যানেলে ক্লিক করে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে অলরেডি লগ ইন করে নিয়েছি। এখান থেকে আমাকে প্রথমে ডোমেইনটা অ্যাড করে নিতে হবে। আমার ডোমেইন নেমটা হচ্ছে exonhost.xyz। আর এটা যদি আপনার প্রাইমারি ডোমেইন হয়ে থাকে, অর্থাৎ আপনি যদি এই ডোমেইন নেম দিয়ে নতুন একটা হোস্টিং সার্ভিস অর্ডার করে থাকেন, তাহলে আপনাকে ডোমেইনটি অ্যাড করে নিতে হবে না। এটা আপনার এখানে দেখাবে প্রাইমারি ডোমেইন নেম হিসেবে। সেক্ষেত্রে আপনাকে ফাইলগুলো এই ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক এইচটিএমএল যে ডিরেক্টরিটা পাবেন এখান থেকে এখানে আপনার ফাইল ব্যাকআপটা রিস্টোর করে নিতে হবে। যেহেতু এটা আমার
প্রাইমারি ডোমেইন নয়, আমাকে অ্যাড অন ডোমেইন হিসেবে অ্যাড করতে হবে। তো আমি এখানে এই ডোমেইনস সেকশন থেকে ক্রিয়েট নিউ ডোমেইন, এখান থেকে exonhost.xyz এই ডোমেইনটা এখানে টাইপ করলাম। টাইপ করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলে ডোমেইনটা এখানে অ্যাড হয়ে যাবে। ডোমেইনটা অ্যাড হয়ে গেছে, এই যে exonhost.xyz ডোমেইনটা এখানে দেখাচ্ছে। এখন আমি এখানে ফাইল ব্যাকআপ এবং ডাটাবেস ব্যাকআপটা রিস্টোর করে নিব। তো প্রথমে আমি ফাইল ব্যাকআপটা রিস্টোর করে নিচ্ছি। এর জন্য আপনি এই ডোমেইনস অপশন থেকে এই যে নতুন ডোমেইনটা অ্যাড হয়েছে এর পাশে যে ডকুমেন্ট রুট আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি ডকুমেন্ট রুটের মধ্যে নিয়ে যাবে। এখানে ফাইল ব্যাকআপটা আপলোড করতে হবে। তো আমি যে ফাইল ব্যাকআপটা এখানে ডাউনলোড করেছিলাম, এই যে backup1.zip এই নামে ডাউনলোড হয়েছে, এটা আমি এখানে আপলোড করে নিচ্ছি। এটা আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট হয়ে গেছে। আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। এটা এখন এখানে এক্সট্রাক্ট করে নিতে হবে। আমি এখানে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমাকে ডাটাবেস নেম ক্রিয়েট করতে হবে। এর জন্য সি প্যানেল থেকে এখানে আমাকে ম্যানেজ মাই ডাটাবেস নামে একটা অপশন আছে, এই যে ম্যানেজ মাই ডাটাবেস এখানে যেতে হবে। এখান থেকে ক্রিয়েট নিউ ডাটাবেস। তো আমার ডাটাবেস নেমটা ছিল exonhost wp610। আমি এখানে যে কোনো নেম দিতে পারি, যেমন exonhostই দিলাম ডাটাবেস নেম। ক্রিয়েট নিউ ডাটাবেসে ক্লিক করলাম। তো ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করার জন্য এখান থেকে দিতে হবে। ইউজার নেমটা আমি exonhost-ই দিচ্ছি, exonhost। এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। ক্রিয়েট নিউ ইউজার, ইউজারও ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার ডাটাবেস নেম যেটা, এই যে exonhost, এটা ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে ডাটাবেস ইউজার যেটা exonhost, এটাও ক্রিয়েট হয়ে গেছে। এখন এই ডাটাবেস নেম এবং ইউজার নেমকে অ্যাড করে দিতে হবে। এখান থেকে প্রথমে আমাদের ইউজার নেমটা সিলেক্ট করতে হবে, এই যে exonhost, এটা সিলেক্ট করে দিলাম। এখান থেকে ডাটাবেসটা সিলেক্ট করে দিতে হবে, ডাটাবেস exonhost, এটাও সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে অল প্রিভিলেজেস দিতে হবে। দেওয়ার পর মেক চেঞ্জেসে ক্লিক করতে হবে। তো আমার ডাটাবেস এবং ডাটাবেস ইউজার কানেক্ট করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে এখন ব্যাক করব। এখন আমাকে ডাটাবেসটা রিস্টোর করে নিতে হবে। ডাটাবেস রিস্টোর করার জন্য আমাকে আগের মতো পিএইচপি মাই অ্যাডমিনে যেতে হবে। এখান থেকে পিএইচপি লিখে সার্চ করলে যে পিএইচপি মাই অ্যাডমিন অপশনটা পেয়েছি, এখানে ক্লিক করব। এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে আসলাম। এখানে আমাকে exonhost যে ডাটাবেস এটা খুঁজে বের করতে হবে। এই যে আমি এই ডাটাবেস নেমটা ক্রিয়েট করেছিলাম একটু আগেই, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করতে হবে। এখান থেকে চুজ ফাইল, ফাইলে ক্লিক করতে হবে। আমি যে ডাটাবেস ফাইলটা একটু আগে ডাউনলোড করেছিলাম, এই যে exonhost_wp610.sql, এই ফাইলটা আমি আগের হোস্টিং থেকে ডাউনলোড করেছিলাম। ডাটাবেস ফাইলটা এটা এখন রিস্টোর করে নিব। এখান থেকে চুজ ফাইল থেকে আমি এই ডাটাবেস ফাইলটা সিলেক্ট করে ওপেন করে নিলাম। এখানে সবকিছু ডিফল্ট ভাবেই থাকবে। এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দেব। এটা কিছুক্ষণের মধ্যে ইম্পোর্ট হয়ে যাবে। ডাটাবেসটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি যে নতুন ডাটাবেস এবং ইউজার নেম ক্রিয়েট করেছি এখানে exonhost, আমার cpanel ইউজার নেম _exonhost, এটা আমাকে wp-config.php ফাইলে আপডেট করে দিতে হবে। এখান থেকে wp-config.php ফাইলটা এখান থেকে এডিট বাটনে ক্লিক করলাম। এখান থেকে এডিটে যাব। এখান থেকে এই নেমটা এডিট করে দেব। এখানে যেমন দেখতে পাচ্ছেন যে আমি যদি একটু ব্যাক করে দেখাই, এখানে আগের হোস্টিং এর cpanel ইউজার নেম ছিল এবং ডাটাবেস নেমটা আলাদা ছিল। আমি এই হোস্টিং এর যে ডাটাবেস নেমটা ক্রিয়েট করেছি এখানে সেটা দিতে হবে। তো আমি সেটা দিয়ে দিচ্ছি। ডাটাবেস ইউজার নেমটাও সেম, আমি এইটা দিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখন এটা সেভ চেঞ্জ করে নিব। সেভ চেঞ্জ হয়ে গেছে। আমার ব্যাকআপ রিস্টোরের কাজ অলরেডি শেষ। এখন আমার ডোমেইনটা নতুন সি প্যানেলে পয়েন্ট করে নিতে হবে। তো আমি যদি আপনাদের দেখাই, এখানে ডিএনএস চেকারে এখানে যে আইপিটা পাচ্ছে এটা হচ্ছে আমার আগের কন্ট্রোল প্যানেলের আইপি, হোস্টিয়ারের ওয়েবুজু প্যানেলের আইপি। তো এটাকে আমার এখানে পয়েন্ট করে নিতে হবে। এই সি প্যানেলে যে আইপিটা আছে, এই সি প্যানেলের শেয়ার্ড আইপি হচ্ছে এটা, এই আইপিতে পয়েন্ট করে নিতে হবে। তো এই আইপিতে পয়েন্ট করে নেওয়ার জন্য আপনি সরাসরি আপনার ডোমেইনের নেম সার্ভারটা চেঞ্জ করে নিতে পারেন। ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করে exonhost-এর হোস্টিং নেম সার্ভার ব্যবহার করতে পারেন। আপনার যদি exonhost-এর হোস্টিং নেম সার্ভার জানা না থাকে, আপনি সাপোর্টে যোগাযোগ করলে আপনাকে সাপোর্ট থেকে নেম সার্ভারটা দিয়ে দিবে। এছাড়াও আপনি যখন হোস্টিং সার্ভিস অর্ডার করেছিলেন তখন সি প্যানেলের লগ ইন ডিটেলসের সাথে এই নেম সার্ভারটা আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এছাড়া আপনি যদি ক্লাউডফ্লেয়ার ব্যবহার করে থাকেন তাহলে ক্লাউডফ্লেয়ারের ডিএনএস-এ সেটা এই আইপিটা আপডেট করে নিতে হবে। অথবা আপনি যদি থার্ড পার্টি কোনো নেম সার্ভার ব্যবহার করে থাকেন তাহলে সেখানে আইপিটা আপডেট করে নিতে হবে। তো আমি exonhost.xyz এই ডোমেইনটাতে থার্ড পার্টি একটা নেম সার্ভার ব্যবহার করছি। তো সেখান থেকে আমি আইপিটা আপডেট করে নিচ্ছি। আমি আইপিটা আপডেট করে নিয়েছি, এই যে আইপিতে পয়েন্ট করে নিয়েছি। এখন যদি ডিএনএস চেকারে চেক করি, এখান থেকে সার্চ করলে দেখতে পাচ্ছেন এই যে আইপি আপডেট হওয়া শুরু হয়েছে। তো এটা প্রোপাগেশন কমপ্লিট হইতে সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে, এর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রোপাগেশন কমপ্লিট হওয়ার পরে যদি আমরা ওয়েবসাইট
ওয়েবসাইটটি ভিজিট করে আগের মতোই দেখতে পাই তাহলে সব ঠিকঠাক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। তো আমি ভিজিট করে দেখতে পাচ্ছি যে এটা ঠিকঠাক দেখাচ্ছে, এখানে আর কোনো সমস্যা নেই। তারপরে এটা প্রোপাগেশন কমপ্লিট হলে এসএসএলও জেনারেট হয়ে যাবে। প্রোপাগেশন কমপ্লিট হলে সাধারণত অটোমেটিক এসএসএল জেনারেট হয়ে যায়। যদি কোনো কারণে অটোমেটিক এসএসএল জেনারেট না হয় তাহলে এসএসএল জেনারেট করে নিতে হবে। আপনি help.exonos.com এখানে এসে এখান থেকে এসএসএল জেনারেটের গাইড পেয়ে যাবেন। হাউ ক্যান ইনস্টল ফ্রি এসএসএল অফার্ড বাই এক্সোনোস, এই গাইডটা ফলো করে আপনি এসএসএল জেনারেট করে নিতে পারবেন। এইটাই ছিল ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকআপ নেওয়ার প্রসেস এবং ম্যানুয়ালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করার প্রসেস। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনি ভিডিওর কমেন্টে জানাতে পারেন অথবা এক্সোনোসের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।